প্রজ্জ্বল ভাই, সিগারেট খেয়ে গোলাপের মতো ঠোঁটগুলো কালো করেছেন কেন? শুনুন, আমি আপনার বউ বলে কিন্তু ওই পোড়া ঠোঁটে চুমু খাবো না। যদি আমার মতো মিষ্টি মেয়ে চুমু খেতে চান, ছাইপাশ খাওয়া ছাড়ুন। আমার ঠোঁটে যে নেশা আছে সেটা একটা নিকোটিনের ধোঁয়ার চাইতেও হাজার গুণ বেশি নেশা ধরবে। চেয়ারম্যান বাড়ির ছাদের পরিবেশটা নিবিড় ও মনোরম। পড়ন্ত বিকেলের গোধূলি লগ্নে সেখানে সময় কাটানো সত্যি উপভোগ্য। আবহাওয়া নাতিশীতোষ্ণ, চারপাশে বইছে শীতল হাওয়া। গোধূলির আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেঘ, পাখিরা দল বেঁধে নীড়ের পথে ফিরছে। সে আকাশের পানে দৃষ্টিপাত করে আনমনা ভাব নিয়ে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছিল এক যুবক। তার মনে তখন নানা ভাবনার সমাগম। হঠাৎ ভেসে আসা মেইলি কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয় ভেদ করে প্রতিধ্বনিত হল। সেই শব্দকণা কানে পৌঁছতেই তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে পেছনে টাকালো প্রজ্জ্বল। তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে নজর ফেলতেই দেখল সপ্তদশী এক কিশোরী বুকে হাত গুজে রাগী চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। দৃশ্যটি দেখে প্রজ্জ্বলের কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। তবুও কোনো প্রত্যুত্তর করল না, বরং এক প্রকার উপেক্ষা করেই আঙুলের ফাঁকে ধরা সিগারেটটি আবার ওষ্ঠপুটে চেপে ধরল। নির্লিপ্ত ভাবলেশীন ভঙ্গিতে নিকোটিনের ধোঁয়া ছাড়তে লাগল সে। ধোঁয়াটি কুণ্ডলি পাকিয়ে আকাশে ভেসে উঠতেই কিশোরীটি কয়েকবার কাশল। এহেন আচরণে যেন ক্ষুব্ধ হল। চোখ মুখ রাগান্বিত ভঙ্গিতে প্রজ্জ্বলের দিকে ছুড়ে দিয়ে আবারও বলল, আপনি আবারও সিগারেট টানছেন? আমাকেও একটা দিন তো সিগারেট। দুজনে পাশাপাশি বসে একসাথে টান দিয়ে দেখি তো একটা। আসলে এটা কেমন স্বাদ। প্রজ্জ্বল নির্বিকার রইল। তীক্ষ্ণ দৃষ্টির সুগভীর চাহনি নিবদ্ধ রইল কিশোরীর রাগ ভরা মুখশ্রীতে। সে ইচ্ছেকৃত চুপচাপ থাকল, কথা বাড়ানোর প্রয়োজন বোধ করল না। তার পাশেই দাঁড়িয়েছিল অনেক। এতটুকু মেয়ের সাহস দেখে সে হতবাক হয়ে গেল। যে ছেলেকে দেখলে মেয়েরা ভয়ে 10 হাত দূরে সরে দাঁড়ায়, তাকে সরাসরি এসে সিগারেট না খেতে বলা এ যেন অবিশ্বাস্য। এখন কি হবে কে জানে। নিশ্চয়ই মেয়েটার ফর্সা গালে চড় পড়বে, নয়তো ধমক খাবে। এমন ভাবনায় অনিকের অন্তরাত্মা কেঁপে উঠল। বাচ্চা মেয়েটির জন্য ভীষণ করুণা জাগল তার মনে। আহারে, কেউ কি সেঁধে আসে মার খাওয়ার জন্য? হঠাৎ প্রজ্জ্বল সিগারেটটা এগিয়ে দিল। মেয়েটি বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো। নাও, টেস্ট করো। পুরুষালী ভরাট কণ্ঠস্বর শুনে টগর কেঁপে উঠল। কিছুক্ষণ পূর্বের রাগ কর্পূরের ন্যায় ওড়ে গেল। সে নেত্রপল্লব ঝাপটে সিগারেটের দিকে তাকালো। ধোঁয়ার গন্ধে মুখ কুঁচকে ফেলল। আমি এসব বাজে জিনিস টেস্ট করি না। প্রজ্জ্বল এবার দুর্বোধ্য হাসল। সিগারেট টেনে 2 পা এগিয়ে এসে মেইলি মুখশ্রী বরাবর ধোঁয়া ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ হওয়ার খুব শখ তোমার, টগর ফুল? টগরের এমন সম্বোধনে বক্ষস্থল কেঁপে উঠল। সে হতচকিত চাহনিতে তাকিয়ে 2 কদম পিছিয়ে গেল। মুখ কুঁচকে বলে উঠল, আপনার মতো বিড়িখোর মানুষকে বিয়ে করতে আমার বই গেছে প্রজ্জ্বল ভাই। যদি সিগারেট খাওয়া ছেড়ে দেন তবে এই বিষয়ে ভেবে দেখব। তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে টগর ফুল। আমাকে বিড়ি ঘর বলছো? যা সত্যি তাই বলেছি। অনিকের মুখ হাঁ হয়ে যায়। এ মেয়ের কত বড় সাহস তার বন্ধুর মুখের ওপর টাস টাস করে কথা বলছে। সে শুকনো ঢোক গিলে এগিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাসার ভান করে প্রজ্জ্বলকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, টগর ছোট মানুষ, ওর কথায় কিছু মনে করিস না। এই টগর, তুমি মিমির কাছে যাও। শেষোক্ত কথাটি টগরকে উদ্দেশ্য করে বলল। কিন্তু টগর না গিয়ে সেথায় দাঁড়িয়ে চোখ গোল গোল করে সামনে দণ্ডায়মান সুদর্শন যুবকটিকে দেখতে লাগল। প্রজ্জ্বল বন্ধুর কথা শুনে মুখ বাঁকালো। ওর কথা শুনে তোর কোন দিক দিয়ে ছোট মানুষ মনে হচ্ছে অনেক? যে মেয়ে বিয়ের প্রসঙ্গে তুলে পরপুরুষকে চুমুর কথা বলতে পারে তাকে ছোট মানুষ বলে না, ইচ্ছে বাঁকা বলে। টগর রেগে গেল। মানুষটা তাকে এভাবে অপমান করল। ফুঁসে উঠে বলল, আপনি আমায় ইচ্ছে পাকা বললেন? বলেছে। আমি আমি আপনার নামে বাবার কাছে নালিশ দেব প্রজ্জ্বল ভাই। চেয়ারম্যান চাচার কাছে নালিশ দেবে? চেয়ারম্যান চাচার কাছে নালিশ দেবে? দাও তবে, আমি ওনার কাছে তোমার গুণকীর্তির কথা ফাঁস করে দেব। কি বলবো জানো? চাচা, আপনার মেয়ে পরপুরুষের ঠোঁটের স্বাদ গ্রহণ করতে চায়। কি এসব বলবেন বাবাকে? টগর ভরকে গেল। নালিশ দেওয়ার কথা শুনে ভয় পেল। সত্যি যদি নালিশ দেয় তাহলে কোচির বাড়ি একটাও নিচে পড়বে না, সব তার পিঠে শরীরে পড়বে। সে শুকনো ঢোক গিলল। প্রজ্জ্বল ফিচেল হেসে বলল, দরকার পড়লে আরো কিছু কথা বানিয়ে বলবো, যদি তুমি এই মুহূর্তে ছাদ থেকে না যাও। টগর শঙ্কিত বদনে চাইল।
আচ্ছা যাচ্ছি, তবে কতদিন বাবাকে আপনি বলবেন না? প্রজ্জ্বল কিয়ৎক্ষণ মৌন থেকে শঙ্কিত মেয়েলি মুখশ্রী পরক করল। অতঃপর সাবলীলভাবে বলল, আচ্ছা, বলবো না। এবার নিচে যাও। টগর স্বস্তি পেল। তার ভয় শঙ্কা কমে এলো। অতঃপর পূর্ণ চাহনিপে চেয়ে সামনে দণ্ডায়মান মানবটিকে পরক করল। লজ্জায় অভিভূত হয়ে গোলাপি রঙা ওষ্ঠ এলিয়ে মৃদু হেসে এক মুহূর্ত দেরি না করে চঞ্চল পায়ে ছুটল নিচে। প্রজ্জ্বল নিরাসক্ত চাহ নিয়ে সেদিকে চেয়ে রইল। অনিক এগিয়ে আসলো। দোস্ত, চেয়ারম্যান চাচা যদি জানতে পারে উনার মেয়ে তোর উপর উষ্টা কেছে, তাহলে আমাদেরও উষ্টা মেরে এ বাড়ি থেকে তাড়াবে। প্রজ্জ্বলের শিথিল মুখখানা গাম্ভীর্যতায় ঢেকে গেল। হাতের সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষ্ট করে গম্ভীর কণ্ঠে বলল, উনি এমন কিছু করার আগে 100 বার ভাববেন। আর সেখানে আমাদের কোনো দোষ নেই। মেয়েটা আবেগে ভেসে উদ্ভট কথা বলেছে। যদি ভালোভাবে বোঝানো যায় হয়তো বুঝতে পারবে। একদম ঠিক বলেছিস। চেয়ারম্যান চাচার সাথে দেখা করতে হবে। চল। চল। দুজনে পা বাড়িয়ে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য চিলেকোঠার ঘরটা পেরিয়ে সিঁড়ি বেয়ে সোজা নিচে চলে গেল। টগর বুকের সহিত বালিশ চেপে ধরে বিছানায় উবুর হয়ে শুয়ে লাজুক হেসে বলল, মিমি, আজ রাতে আমার ঘুম হবে না রে। বুকের ভেতর কেমন যেন তাণ্ডব চলছে, নিজেকে কেমন পাগল পাগল লাগছে। আচ্ছা, আমি কি ওনার প্রেমে পড়ে গেলাম? সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি আমি। তার সদ্য বয়ঃসন্ধির আবেগে ভেসে থাকা সত্তা এক যুবকের দিকে আকৃষ্ট হয়েছে। সেই যুবককে ঘিরে দিন রাত কল্পনায় মগ্ন থাকে সে। মাঝে মাঝে রাত জাগা থেকে নানা রঙের কল্পনা করে মানুষটিকে নিয়ে। টগরের বয়স যখন সবে 16, তখন তার বাবা চন্দ্রগ্রামের চেয়ারম্যান হলেন। সেই সময় থেকেই প্রজ্জ্বলের এই বাড়িতে যাওয়া আসা শুরু হয়, কারণ গম্ভীর মশাই চেয়ারম্যানের বিশ্বস্ত লোক। সেই সুবাদে এ বাড়িতে যাওয়া আসা করত। টগর প্রজ্জ্বলকে আগে থেকেই চিনত। মানুষটা গম্ভীর, দাম্ভিক এবং স্বল্পভাষী। এ গ্রামেই তো তার বাড়ি। তবে সে সময় প্রজ্জ্বলকে শুধু পাড়া প্রতিবেশী ভাই হিসেবে ভাবত। তেমন কোনো কথা বলেনি। রাস্তাঘাটে দেখা হলে শুধু সালাম দিত, এইটুকুই। কিন্তু যখন প্রজ্জ্বল তালুকদার বাড়িতে আসতে লাগল, অকারণে টগরের রাগ লাগত। সে রাগে গম গম করত। তবে কোনো কারণবশত কিছুদিনের মধ্যে ধীরে ধীরে সেই রাগ হঠাৎ কমতে শুরু করেছিল। হঠাৎ বয়ঃসন্ধিতে পা দেওয়া চঞ্চলা কিশোরের মনে অজান্তে গম্ভীর স্বল্পভাষী যুবকটি জায়গা করে নিয়েছিল। সেই সব দিনের কথা বর্ণনা করার মতো নয়। সময়ের সঙ্গে সঙ্গে এই অনুভূতি আরও গভীর হতে লাগল। অবুঝ কিশোরী মন তখনও দোটানায় রইল। আবেগ কিংবা ভালোবাসা নামক অজানা অনুভূতিতে মন বুঁদ হয়ে গেল। এই অজানা অনুভূতি নিয়ে সে চুপচাপ লুকিয়ে মানুষটাকে দেখত। যখন প্রজ্জ্বল বাড়িতে আসত, সেজে গুজে সামনে দিয়ে ঘুরঘুর করত। কিন্তু মানুষটা তাকে পাত্তা দেয়নি, বরং দিনের পর দিন উপেক্ষা করেছে। আজও সেজে ঘুরছিল, কিন্তু গম্ভীর যুবকটি ছাদে সিগারেট খাচ্ছে, তাকে না দেখার ভান করছে। তাই রাগী সে নির্লজ্জ কিছু উল্টোপাল্টা কথা বলেছিল। মানুষটা কেন তার অনুভূতি বুঝেও এমন ভান করে, সে আজও এ প্রশ্নের উত্তর পায়নি। মিমি এহেন কথা শুনে উদ্গ্রীব হয়ে উঠল। সে দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে মেয়েটার কপালে ছোঁয়াল। কই, জ্বর আসেনি তো? তবে এমন অদ্ভুত আচরণ করছে কেন? সে ভয় পেয়ে গেল। টগরকে ভরা সন্ধ্যের সময় ভূতে ধরেনি তো? শুকনো ঢোক গিলল। এ টগর, এসব কি বকছিস? ভর সন্ধ্যেবেলা পাগলামি করছিস কেন? তোকে কি ভূতে ধরেছে? টগর চাচাতো বোনের কথা শুনে ফিক করে হেসে ফেলল। সে হম্বিতম্বি করে উঠে ভালোভাবে বসল। একগাল হেসে হেয়ালিপূর্ণ কণ্ঠে বলল, হ্যাঁ রে, এই ভূত সাধারণ কোনো ভূত নয়। এই ভূত তো হলো প্রেম ভূত। মিমি হাঁ ছেড়ে বাঁচল। এতক্ষণ পর বুঝল মেয়েটা কেন এমন উদ্ভট কাণ্ড কারখানা করছিল। সে খানিকটা এগিয়ে গেল। প্রজ্জ্বল ভাই এসেছে, তাই এমন করছিস, তাই না? সঠিক ধরিয়াছ বাছা। আমার বৃক্ষর প্রজ্জ্বল ভাই আসিয়াছে। জানিস, আজকেও আমায় টগর ফুল বলে ডেকেছে। ইস, ওনার এই ডাক শুনে আমি তো পুরাই ফিদা। বড় বাবা যদি জানতে পারে তুই প্রজ্জ্বল ভাইকে পছন্দ করিস, তখন কি যে হবে টগর। এখনো বলছি, পাগলামি না করে পড়াতে মনোযোগী হ। পড়ার টেবিলে আমার মন বসে না। পড়তে বসলে তো মন বসবে। তুই চা শুরু করেছিস টগর, দেখবি অচিরে বড় মার হাতে বেতন কেলানি খাবি। গত মাসে প্রাইভেট স্যারের বেতন দিসনি, ওই টাকা কি করেছিস সত্যি করে বল। প্রজ্জ্বল ভাইয়ের জন্য ঘড়ি কিনেছি। কি, তুই ওনার জন্য ঘড়ি কিনেছিস? হুম। তোর সাহস দিন দিন বাড়ছে টগর।
তুই একদম বড়দের মতো জ্ঞান দিবি না তো মিমি। আমার ঘড়িটা পছন্দ হয়েছিল, তাই ওনার জন্য কিনেছি। ওনার ফর্সাটে হাতে দারুণ মানাবে। যা ইচ্ছে কর, আমি এসবের মাঝে নেই। মুখ গোমড়া করে মিমি বলে উঠল। টগর খিলখিল করে হেসে উঠল। সেই হাসির ধ্বনি পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হলো। প্রজ্জ্বল, চন্দ্রগ্রামের স্কুল মাঠে জনসভার আয়োজন কত দূর এগিয়েছে? 2 দিন পর যেহেতু জনসভা, তাই জানা প্রয়োজন। তালুকদার বাড়ির বসার ঘরে 3 জন বসে আছে। সিঙ্গল সোফায় গা এলিয়ে আয়েশ করে বসে আছেন জাকির তালুকদার। পাশের সোফায় ভদ্রভাবে বসেছে প্রজ্জ্বল ও অনিক। চাচার এমন প্রশ্নে প্রজ্জ্বল নড়ে চড়ে বসল। আয়োজনের শেষের দিকে, রাতের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে চাচা। জাকির তালুকদার প্রসন্ন হলেন। আমি জানতাম তুমি আমার দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তুমি আমার একমাত্র ভরসার পাত্র প্রজ্জ্বল। প্রজ্জ্বল কথার প্রেক্ষিতে মৃদু হাসল। শোনো, মাঠের আশেপাশে নিরাপত্তার জন্য আমাদের লোকদের সেট করে রাখবে। বলা যায় না বিরোধী দলের লোকেরা কখন হামলা করে। ঠিক আছে। নিরাপত্তা জোরদার করতে পুলিশকে কল করেছি। ওরা আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত থাকবে, আর তোমরা দুজন সব সময় আমার আশেপাশে থাকবে। ঠিক আছে। অনেক, তোমায় যে দায়িত্ব দিয়েছি সেটার কি খবর? সবাইকে ইনভাইট করেছি চাচা। গুড। আরও কিছু জরুরি আলোচনা করে কথোপকথনের সমাপ্তি ঘটালেন তালুকদার সাহেব। দুজনের খোঁজ খবর নিলেন এবং তারপরে স্ত্রীকে নাস্তা দেওয়ার জন্য বললেন। যখনই প্রজ্জ্বল ও অনিক এ বাড়িতে আসে, তখনই নাস্তা বা খাবার দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সবাই। এবারই সবাই ভালো, তবে জাকির তালুকদারের ছোট ভাই জামিল অন্যরকম। চেয়ারম্যানের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, মেয়ে ছোট। জিসান বাইরে পড়াশোনা করছে, আর টগর সবই ক্লাস 10-এ পড়ছে। জামিলেরও একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলে বড়, মেয়ে ছোট। রাহাত বাবার সাথে ব্যবসা মামলায় যুক্ত, আর মেয়ে মিমি টগরের সমবয়সী এবং একই ক্লাসে পড়ে। তালুকদার সাহেবের স্ত্রী হামিদা বেগম ট্রেতে নাস্তা সাজিয়ে নিয়ে আসলেন। টি টেবিলে সেগুলো রেখে দুজনের সাথে স্নেহময়ী কণ্ঠে গুটি কয়েক কথা বলে চলে গেলেন। তালুকদার সাহেব তাড়া দিয়ে বললেন, চা খাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। চাচা, এসবের দরকার ছিল না। আমরা তো আপনার নিজের মানুষ। আরে আমি নাস্তা করব তাই আনতে বলেছি। তোমাদের ছাড়া কি নাস্তা করা যায়? এত কথা বলো না তো, দ্রুত খাওয়া শুরু করো। প্রজ্জ্বল কিছু বলল না, কারণ সে জানে এই মুহূর্তে বলেও কোনো লাভ নেই। সে চায়ের কাপটা হাতে নিল। চায়ে চুমুক দেবে এমন সময় দূর হতে ভেসে আসা কদম ফুলের সুঘ্রাণ নাসিক্য রন্ধ্রে প্রবেশ করতেই কৌতূহলী হল। কাপে চুমুক দেওয়া থামিয়ে দিয়ে দৃষ্টি ঘুরিয়ে সরাসরি দরজার দিকে তাকালো। সেখানে কাউকে দেখা গেল না, কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা এক অবয়ব দেখল। পর্দাটা মেঝে হতে খানিকটা উঁচু, সেখান দিয়ে স্পষ্ট একজোড়া পা দৃশ্যমান। সে দীর্ঘশ্বাস ফেলল। পর্দার আড়ালে লুকিয়ে থাকা মানুষটা টগর। মেয়েটা প্রতিদিন লুকিয়ে চুরিয়ে তাকে দেখে। আজও ব্যতিক্রম হয়নি। এই যে এখনও লুকিয়ে দেখছে। কিরে প্রজ্জ্বল, ওদিকে তাকিয়ে কি দেখছিস? অনেক কোনই দিয়ে গোতা দিয়ে নিচু স্বরে বলল। প্রজ্জ্বল দৃষ্টি ফেরাল, চায়ে চুমুক দিয়ে ছোট্ট করে প্রতিউত্তর করল। কিছু না। অনেকের খটকা লাগে। সে দরজার দিকে তাকাতেই দৃষ্টি পড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। পুনরায় বন্ধুর দিকে তাকিয়ে হেসে ফিসফিস করে বলল, দোস্ত, টগর ফুল তোকে লুকিয়ে দেখছে। প্রজ্জ্বল বিরক্তি বোধ করল। চুপ কর। অনেক চুপ থাকলেও মিটিমিটি হাসছে। সে বুঝে গেছে এই মেয়ে সহজে পিছু ছাড়বার নয়। প্রজ্জ্বল সেই হাসি দেখে মুখ গম্ভীর করে চায়ের কাপে চুমুক দিল। ধরণীতে নেমে এসেছে সন্ধ্যা, বাড়ছে রাতের গভীরতা। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকা আর শিয়ালের ডাক। গ্রামের প্রতিদিনের পরিচিত আবহ। নাস্তা শেষ করে দুজনে তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। প্রজ্জ্বল বাইক স্টার্ট দিচ্ছে, অনেক পাশে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য দোতলার ব্যালকনি থেকে লুকিয়ে দেখছে টগর। হাতে তার একগুচ্ছ কদম ফুল, তা থেকে ভেসে আসছে মিষ্টি সুঘ্রাণ। পলকহীন চোখে ড্যাব ড্যাব করে প্রজ্জ্বলকে দেখছে সে। লাজুক আভায় মুখটা ক্ষণে ক্ষণে রঙিন হয়ে উঠছে। মন কেমন যেন অশান্ত হয়ে যাচ্ছে। ব্যালকনি থেকে পাকা রাস্তাটা স্পষ্ট দেখা যায়। গ্রামে ল্যাম্পপোস্ট না থাকলেও বৈদ্যুতিক খুঁটির সাথে লাগানো সাদা লাইটের আলোয় পুরো রাস্তা আলোকিত। প্রজ্জ্বল বাইক স্টার্ট দিতেই অনেক উঠে বসল পেছনে। রওনা দেওয়ার পূর্বে প্রজ্জ্বল কি মনে করে একবার তাকালো ব্যালকনির দিকে। ঠিক সেই মুহূর্তেই ধূপ করে পড়ে যাওয়ার শব্দ ভেসে এলো কানে। সঙ্গে সঙ্গে শোনা গেল টগরের কণ্ঠস্বর, ও মা, মনে হচ্ছে কোমরটাই ভেঙে গেল রে। তাতে ডাক্তারের কাছে নিয়ে চলো।
যদি সত্যি কোমর ভেঙে যায় গোমরা মুকুট আমায় বিয়ে করবে না, তখন কি হবে আমার? টগর, আর কতক্ষণ ঘুমাবি? সকাল 9টা বাজে, স্কুলে যাবি না? স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে মিমি এলো টগরের রুমে। মেয়েটাকে বেশ কয়েকবার ডেকেছে, অথচ কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাচ্ছে। ছোটবেলা থেকেই এমন স্বভাব, বড় মা ডেকেও ঘুম ভাঙাতে পারতেন না। শেষে বড় বাবার ভয় দেখিয়ে তবেই উঠানো যেত। মিমি এবার 2 হাতে ধাক্কা গিয়ে আরও কয়েকবার ডাকল, তবু টগর উঠল না। এতে মিমির ভীষণ বিরক্তি লাগল। উপায়ন্তর না পেয়ে চিল্লিয়ে বলল। টগর, বড় বাবা আসছে, তাড়াতাড়ি ওঠ। টগরের ঘুম আগেই ভেঙেছিল, তবুও সে চোখ বন্ধ করে শুয়েছিল, কারণ তার স্কুলে যেতে একদমই ভালো লাগে না। গোপাল ভাঁড়ের মতো পেটওয়ালা রাফিক স্যারের ইংরেজি ক্লাস করতে তার ভীষণ বিরক্তি লাগে। স্যার সারাক্ষণ পান জীবন আর অদ্ভুত ভঙ্গিতে কথা বলেন দেখে মনে হয় যেন কোনো ভিন্ন গ্রহের প্রাণী। আচানক মিমির মুখে বাবা আসার কথা শুনতেই টগরের ঘুম হাওয়া হয়ে গেল। চোখ মেলে হুড়মুড় করে উঠে বসল। আতঙ্কিত ভঙ্গিতে আশেপাশে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, বাবা, বাবা কই? মিমি খিলখিল করে হেসে বলল। বড় বাবা পারিনি, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, স্কুলে যেতে হবে। টগরের ভয়ার্ত ভাব কমে এলো। সে কটমট করে তাকালো মিমির দিকে। তুমি মিথ্যে বলেছিস? তাড়াতাড়ি চল স্কুলে, নয়তো স্যার বাড়িতে কল দিবে। গতকাল তো তোর জন্য প্রথম ক্লাস করতে পারিনি। আমি কি করলাম? প্রচুর ভাইকে দেখার জন্য মোড়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলি, সেজন্য দেরি হয়ে গিয়েছিল। ভাগ্যিস বাড়িতে কল করেনি। তুই ভীতু কেন রে মিমি রানী? আমি ভীতু নই টকবক ঘোড়া, শুধু বাবাকে একটু ভয় পাই। টগর হাত দিয়ে চোখ কচলতে কচলতে বিছানা থেকে নামল। নামার সঙ্গে সঙ্গে কোমরে ব্যথা অনুভব করল। তার চোখ মুখ কুঁচকে গেল। গত রাতে যে আছাড় খেয়েছিল, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল কোমরটা বুঝি ভেঙে গেছে। আসলে সে তো লুকিয়ে প্রজ্জ্বল ভাইকে দেখছিল। কি জানতো মানুষটা হঠাৎ ব্যালকনির দিকে তাকাবে। সেই চাহনিতে ভরকে গিয়ে ছুটে ভেতরে ঢুকতে গিয়ে পা জড়িয়ে ধরাম করে মেঝেতে পড়ে গিয়েছিল। তারপর রাতভর এক প্রকার হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। সুমি বেগম মেয়ের কোমর ছেঁকে দেন, জাকির তালুকদার ডাক্তার ডেকে আনেন। মাঝরাত পর্যন্ত সে ঝক্কি সামলাতে হয়েছে, কারণ টগর তাদের ভীষণ আদুরে। ওর সামান্য কিছু হলে তারা শান্ত থাকতে পারেন না। এসব ভাবনার ইতি টেনে টগর হাতমুখ ধুতে চলে গেল। সকাল 9:30। বটতলার মোড়ের কাছে পরিত্যক্ত দোকানটার সামনে দাঁড়িয়ে আছে টগর আর মিমি। এখান থেকে প্রজ্জ্বলের বাড়িটা স্পষ্ট দেখা যায়। ছুটির দিন ছাড়া বাকি প্রায় সব দিনই তারা এখানে দাঁড়িয়ে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু টগরের চোখ বারবার আটকে যাচ্ছে সদর দরজায়। দরজাটা বন্ধ, বাইরে থেকে তালা মারা। সেই দৃশ্য দেখে বিরক্তি আর হতাশায় বুকটা ভরে উঠল। এ তো সকালে কোথায় গেল মানুষটা? মুহূর্তেই টগরের মন খারাপ হয়ে গেল। মুখখানা ভার করে মিমিকে উদ্দেশ্য করে বলল, মিমি, ব্রিখোর প্রজ্জ্বল ভাই বাড়িতে নেই। ওনাকে না দেখলে আমার দিনটা ভালো যাবে না। এখন কি করি বলতো? মিমি টগরের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমাদের বাড়িতে যখন যাবে তখন দেখিনি। মিমি, বল, ওনার নাম্বারটা কিভাবে জোগাড় করব? এই টকবকে ঘোড়া, তুই ওনার নাম্বার নিয়ে কি করবি? দরকার আছে। দরকার আছে মানে লুকিয়ে ফোনে কথা বলবি? কথা বলবো না, শুধু মাঝে মাঝে খোঁজ খবর নিব। আমার সাথে তো উনি সামনাসামনি কথা বলেন না, কেমন যেন উপেক্ষা করে চলেন। এ মিমি, আমি কি দেখতে খুব বিচ্ছিরি? চেহারা অনেক খারাপ আমার। তুই যথেষ্ট সুন্দরী। তাহলে প্রজ্জ্বল ভাই আমার দিকে তাকান না কেন? ওনার জন্য সেজে গুজে ঘুরি, অথচ আমায় উপেক্ষা করেন উনি। মিমি কিছুক্ষণ মৌন থেকে প্রত্যুত্তর করল। আমার মনে হয় প্রজ্জ্বল ভাই অন্য কাউকে পছন্দ করে, তাই তোকে উপেক্ষা করে। টগরের বক্ষস্থল হঠাৎই ধরে উঠল। বুকের ভেতর কেমন অস্থিরতা আঁকুপাঁকু শুরু হলো। মনে হলো অসহনীয় যন্ত্রণা তাকে গ্রাস করছে। সত্যিই যদি এমনটা হয়, যদি প্রজ্জ্বল ভাই অন্য কাউকে ভালোবাসে, তাহলে সে কিভাবে বাঁচবে? 1 বছরের গোপন ভালোবাসা, অগণিত মুহূর্তের লুকানো দৃষ্টি আর নীরব অভিমান সব মিলিয়ে যে মানুষটিকে আপন করে দেখেছে, সেই মানুষটা অন্য কারো হয়ে যাবে। এই ভাবনা টগরের পক্ষে সহ্য করা গেল না। মনে হলো তার অস্তিত্বটাই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তবুও অন্তঃস্থিত মনোভাব গোপন করে কণ্ঠে বিরোধ নিয়ে শক্ত কণ্ঠে বলল, উনি অন্য কাউকে পছন্দ করে না মিমি। আমি অনেক ভাইয়ের থেকে জেনেছি ওনার পছন্দের মানুষ নেই। মিমি এহেন আচরণে চমকে উঠল। নিজেকে ধাতস্থ করে বলল, তাহলে হয়তো অন্য কোনো বিষয় হবে। হাঁটতে হাঁটতে দুজনে স্কুলের সামনে এসে পৌঁছল। গেটের কাছে দাঁড়িয়ে আছে গ্রামের 1 নম্বর বখাটে তুহিন।
তাকে দেখে টগর বিরক্তি ভরে মুখ বাঁকালো। এরপর মিমির হাত টেনে দ্রুত স্কুল গেটের ভেতরে ঢুকে গেল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো তুহিনের কণ্ঠস্বর। ও সুন্দরী, আমাকে দেখে না দেখার ভান করে কোথায় যাচ্ছ? মিমি ভয় পেল। টগর দ্রুত পায়ে হেঁটে ভেতরে যেতে যেতে রাগত স্বরে প্রত্যুত্তর করল। জাহান্নামে যাচ্ছি, যাবেন? তোমার সাথে জাহান্নামে যেতেও রাজি সুন্দরী। বখাটেটার কথায় টগরের মেজাজ তুঙ্গে। অভদ্র ছেলেটা কয়েকদিন ধরেই বিরক্ত করছে। তার জ্বালায় স্কুলে এসেও শান্তি নেই। টগর ভাবল, আগামীকাল যদি আবার বিরক্ত করে তবে বাবাকে বলবে, তারপরেই দেখবে কেমন পিটুনি খায়। সিনেমায় তো দেখা যায় নায়িকাকে ভিলেন বিরক্ত করলে নায়ক এগিয়ে এসে শায়েস্তা করে, কিন্তু তার নায়কটা এসব কিছু না করে কাজে ব্যস্ত থাকে। কবে যে বুঝবে তার মনের কথা? টগর স্কুল থেকে ফিরেছে দুপুরের দিকে। ফিরেছে বললে ভুল হবে। দুজনের টিফিন টাইমেই দেয়াল টপকে পালিয়েছে। পালানোর নেপথ্যে অবশ্য টগরই দায়ী। মহারানীর ক্লাসে বসতে তার একেবারেই ভালো লাগছিল না। বাড়ি ফেরার পথে প্রজ্জ্বলের বাড়ির আশেপাশে বারবার উকি দিয়েছে মেয়েটা, কিন্তু সদর দরজায় ঝুলতে থাকা তালা দেখে বুঝতে কষ্ট হয়নি বাড়ির সবাই কোথাও গেছে। এখনও আসেনি তারা। হতাশায় ভরা মুখ নিয়ে শেষ পর্যন্ত সে বাড়িতে ফিরেছে। টগর, তোর বাবা ডাকছে। সময়টা তখন 3টের কোঠায়। টগর শুয়ে বাটন ফোনে গান শুনছিল। মাস 3 আগে বড় ভাই শহর থেকে ফেরার সময় ফোনটা কিনে এনেছিল। সেই ফোনেই মোড়ের দোকান থেকে মেমোরি কার্ডে কয়েকটা গান ভরে আনা হয়েছিল। মন খারাপ থাকলে সেসব গান শুয়ে শুয়ে শোনে। আজও তাই করছিল। হঠাৎ মায়ের কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই গান বন্ধ করে বিছানায় উঠে বসল টগর। মায়ের দিকে তাকিয়ে কৌতূহল বশত বলল, বাবা কেন ডাকছে মা? জানি না। টগর কথা না বাড়িয়ে বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের দিকে এগোলো। কোমর অবধি খোলা চুলগুলো কাকের বাসার মতো এলোমেলো। মুখটাও শুকনো শুকনো লাগছে, যেন কাজের বেটি শকিনা। সাজগোজ করে পরিপাটি হওয়ারই বা দরকার কি? প্রজ্জ্বল ভাই তো গ্রামে নেই, কোনো কাজে গ্রামের বাইরে গেছেন। দুপুরে খাওয়ার টেবিলে এ খবরটা পেয়েছে টগর। আয়নায় নিজের ভূতের মতো প্রতিচ্ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো বসার রুমের দিকে। তুমি নাকি অর্ধবার্ষিকী পরীক্ষায় বাংলা ব্যাকরণ আর ইতিহাস বিষয়ে ফেল করেছ টগর? জাকির তালুকদারের গুরুগম্ভীর কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই ভয় পেয়ে গেল টগর। সে ভয়ার্ত চাহিনিতে বাবার দিকে তাকালো। পরবর্তী পরিস্থিতি আঁচ করে শুকনো ঢোক গিলল। তবে কি হেড স্যার ইতিমধ্যেই বাবাকে তার রেজাল্ট জানিয়ে দিয়েছেন? এখন তার কি হবে? বাবার হাতে কেলানি খাওয়া কিংবা বাড়ি থেকে বের করে দেওয়ার শঙ্কায় মুখখানা কাদো কাদো হয়ে উঠল। জাকির তালুকদার মেয়েকে নিশ্চুপ বসে থাকতে দেখে আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। চুপ করে আছো কেন? টগর ভয়ে সিটিয়ে যায়। ফেল করিনি, 33 পেয়েছি। গ্রেস মার্ক দিয়ে 33 বানিয়ে দিয়েছে। আমার মেয়ে হয়ে ফেল করেছ? লজ্জা করছে না? আসলে লেখার সময় কলমের কালি শেষ হয়ে গিয়েছিল, তাই। এই অজুহাত আগে অনেকবার শুনেছি আমি। অঙ্ক ইংরেজি বিষয়ে ফেল করলে মনকে বুঝ দিতাম, হয়তো সেই বিষয়গুলো কম বোঝো, কিন্তু তুমি তো সহজ বিষয়গুলোতে ফেল করে আমার মুখ উজ্জ্বল করছো। এভাবে পড়াশোনা করার থেকে না করা ভালো। এবার থেকে বেশি করে কলম নিয়ে যাব, যেন লেখার সময় কলমের কালি না ফুরিয়ে যায়। টগর মুখ কাচুমুচু করে ক্ষীণ কণ্ঠে বলল। জাকির তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা তাদের ভীষণ আদরের। বড় ছেলের 8 বছর পর সুমি বেগমের কোল আলো করে টগরের জন্ম হয়েছিল। কত ডাক্তার কবিরাজ দেখানোর পর আবার সন্তান সম্ভবা হয়েছিলেন তিনি। সেসব দিন সহজে ভোলার নয়। মেয়ের দিকে তিনি গাম্ভীর্য ভরা দৃষ্টিতে তাকালেন। ভালোভাবে পড়াশুনো করো, নয়তো বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব। টগর হতবিহ্বল হয়ে গেল। সে ফ্যাল ফ্যাল করে বাবার দিকে চাইল। 2 বিষয়ে ফেল করেছি, সেজন্য বিয়ে দিয়ে দেবে? এখনো সময় আছে, ভালোভাবে পড়াশুনো করো। মনে মনে বিয়ের কথা শুনে টগর খুশি হল। যদি এই সুযোগে রাগ করে বাবা প্রজ্জ্বল ভাইয়ের সাথে বিয়েটা দিয়ে দিতেন কতই না ভালো হতো। কিন্তু সে ভালো করেই জানে বাবা আসলে শুধু ভয় দেখানোর জন্যই মিথ্যে বলছেন। ঘরে গিয়ে পড়তে বসো। বাবার কথা শুনে মাথা নাড়িয়ে ধীরে উঠে দাঁড়ালো টগর। পা বাড়িয়ে সামনে তাকাতেই হঠাৎ থমকে গেল। অপ্রত্যাশিত একজনকে দেখে বিস্ময়ে তার মেয়েলি সত্তা চমকে উঠল। বুকের ভেতর ধকধকানি বেড়ে গেল। মুহূর্তেই মূর্তির মতো দাঁড়িয়ে স্তম্ভিত নয়নে চেয়ে রইল দরজার কাছে দাঁড়ানো মানুষটার দিকে। সেই মানুষটা আর কেউ নয়, বরং স্বয়ং প্রজ্জ্বল ভাই, পাশে দাঁড়ানো অনেক। জাকির তালুকদারের চোখও তখন গিয়ে পড়ল ওদের ওপর। ভেতরে এসো তোমরা। অনেক ধুরমুর করে ভেতরে ঢুকে সোফায় বসে পড়ল, কিন্তু প্রজ্জ্বল কিছুক্ষণ দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
তীক্ষ্ণ চোখে একবার পরখ করল এলোমেলো টগরকে। মুখে কোনো সাজ নেই, কোমর অবধি খোলা চুলগুলো এলোমেলো, মুখশ্রী খানিক শুকনো ক্লান্ত। এ রূপে মেয়েটিকে বহুদিন পর দেখল। এতদিন তো সবসময় সেজেগুজে রঙিন পোশাকে সামনে আসত। টগরের বুকের ভেতর ধকধক করে উঠল, মনে হলো লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। তার এমন এলোমেলো রূপ দেখে মানুষটা কি যে ভাবছে, সেসব ভাবনাকে ছাড়িয়ে অজানা অনুভূতি ছড়িয়ে পড়ল হৃদয়ে। কিয়ৎক্ষণ পর প্রজ্জ্বল মেয়েটাকে পিছে ফেলে এগিয়ে গিয়ে বসে পড়ল অনিকের পাশে। চাচা, আপনাকে অন্যরকম লাগছে, কিছু হয়েছে? অনেক চাচার ভাবমূর্তি পরখ করে চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল। জাকির তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। আর বলো না অনিক, টগরের স্কুল থেকে কল দিয়েছিল। মেয়েটার অর্ধবার্ষিকী পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট খারাপ হয়েছে? একদম খারাপ রেজাল্ট করেছে, দুটো বিষয়ে ফেল করেছে। কি, 2টা বিষয়ে ফেল করেছে? দোস্ত, শুনেছিস টগর 2 বিষয়ে ফেল করেছে? চাচা, মন খারাপ করবেন না, পরের বার ইনশাল্লাহ পাশ করবে। অনেক উত্তেজিত কণ্ঠে বলল। টগরের চিৎকার শুনে সম্বিত ফিরল। মুহূর্তে লজ্জা অস্বস্তিতে মিয়ে গেল। বাবা কেন প্রজ্জ্বল ভাইয়ের সামনে বলল কথাটা? তার মান সম্মান সব শেষ হয়ে গেল। প্রজ্জ্বল নির্লিপ্ত চাহিনিতে তাকালো মেয়েটার দিকে। এই মেয়ে 2 বিষয়ে ফেল করেছে ভাবতেই অতীব আশ্চর্য হল। টগর ব্যতিব্যস্ত ভঙ্গিতে দৌড়ে চলে যেতে গিয়েও থেমে গেল, ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরল। তখনই দুজনের চোখাচোখি হয়ে গেল। মেয়েটা লজ্জায় হাঁসফাঁস করে উঠল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে গেল সেখান থেকে। পরন্ত বিকেল, সূর্য প্রায় অস্তমিত, আবহাওয়া উষ্ণ, প্রকৃতিতে বাতাসের কোনো দেখা নেই। এ বিকেলে আবহাওয়া কেমন যেন ভ্যাপসা লাগছে, অসহনীয় তাপমাত্রায় বিক্ষিপ্ত লাগছে। টগর ছাদে একা বসে আছে, দোলনায় বসে আনমনে দোল খাচ্ছে। তার চঞ্চল মনটা ভীষণ খারাপ। এমনি সে পড়াচোর, তার উপর অর্ধবার্ষিকী পরীক্ষায় দুটোতে ডাব্বা মেরে ইতিহাস গড়ল, আর সেই ইতিহাস তার পছন্দের মানুষটা জেনে গেল। যতটুকু মানসম্মান বেঁচেছিল সেটুকুও শেষ হয়ে গেল। এ ফেলটুস মার্কা মুখ নিয়ে সে প্রজ্জ্বল ভাইয়ের সামনে যাবে কি করে? এ দুঃখে ঘরের দরজা বন্ধ করে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদতে পারছে না সে, কারণ তার রুমে মা শুয়ে আছে। সে নড়ে চড়ে বসল। আনমনা ভাব নিয়ে ভাবল, পরীক্ষায় ফেল করার কথা ছিল বিজ্ঞানে আর গ্রামারে, তাহলে এ দুটোই কিভাবে পাশ করল? ইতিহাস আর ব্যাকরণে কেউ ফেল করে? পুরুষালী ভরাট কণ্ঠস্বর শুনে টগর চমকে গেল। হতচকিত চাহনিতে তাকালো সামনে, দেখল প্রজ্জ্বল দাঁড়িয়ে আছে, চোখ মুখ অতি শান্ত। সে তড়িঘড়ি করে দোলনা থেকে নেমে দাঁড়ালো। লজ্জায় অস্বস্তিতে আড়ষ্ট হয়ে গেল। কি বলবে সে? বলার মতো ভাষা নেই তার। প্রজ্জ্বল এগিয়ে এসে দূরত্ব বজায় রেখে শটান হয়ে দাঁড়ালো। তোমার দ্বারা পড়াশোনা হবে না টগরফুল, তুমি বরং বিয়ে করে সংসারী হও। টগরের ওষ্ঠদয় কিঞ্চিত খাক হয়ে যায়। মানুষটা তাকে বিয়ে করার কথা বলছে? কত খারাপ মানুষ! তার বলতে ইচ্ছে করল, আপনি আমায় বিয়ে করুন, তাহলে পড়াশুনো বাদ দিয়ে সংসারী হয়ে যাব। কিন্তু বলল না। সে মেয়ে মানুষ, লাজ শরম একটু হলেও আছে। বাঁকা চাহনিতে তাকালো। আমি বিয়ে করব না প্রজ্জ্বল ভাই। তাহলে কি করবে? প্রতি বছর 2-3 বিষয় ফেল করে চাচার সম্মানটা পাবে? এবার পরীক্ষা খারাপ হয়েছিল তাই ফেল করেছি। শুনুন না, ফেল করা খারাপ কিছু নয় তো। একটা কথা জানেন তো, জীবনের সব কিছুর অভিজ্ঞতা থাকতে হয়, তাই আমি ফেল করার অভিজ্ঞতা কেমন তা জেনে নিলাম। বাহ, কথা ভালোই শিখেছ। শোনো, ফেল করা কোনো প্রশংসার বিষয় না। যারা ভালো রেজাল্ট করে তাদের কদর বেশি, সবাই ভালোবাসে, সম্মান করে, ভবিষ্যতে তারা ভালো অবস্থানে পৌঁছানোর যোগ্যতা অর্জন করে। আর যারা ফেল করে তাদের কেউ ভালো চোখে দেখে না, তাদের নিয়ে ঠাট্টা করা হয়, এমনকি তাদের ভবিষ্যতে অনিশ্চিত মনে হয়। ভালো জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনাও কম, কারণ অনেকেই তাদের পছন্দ করে না। প্রজ্জ্বল টগরকে বোঝানোর স্বার্থে কথাটা বলল। মেয়েটা কতটুকু বুঝতে পারল জানা নেই। টগর চুপচাপ শুনল মনোযোগ সহকারে। তারপর নিস্তব্ধতা ভেঙে অতি আগ্রহের সহিত প্রশ্ন করল। আপনার কেমন মেয়ে পছন্দ প্রজ্জ্বল ভাই? প্রজ্জ্বল শীতল চাহনিতে তাকালো, ওষ্ঠ বাঁকিয়ে বলে উঠল। তোমার মতো ফেল টুসমি আমার পছন্দ নয় টগরফুল। প্রজ্জ্বল ভাইয়ের সোজসাপটা উত্তরে টগর অপমানিত বোধ করল। সবচেয়ে বেশি খারাপ লাগল তার ভালোবাসার মানুষটা তাকে এভাবে খোঁচা দিয়ে কথাটা বলল। তবে এমন কথা বলা তো স্বাভাবিক, কিন্তু সে মেনে নিতে পারল না। তার চক্ষুদয় ছলছল করে উঠল, রাগে ক্ষোভে নাকের পাচাতন ফোলাতে লাগল। অদৃশ্য অভিমান বুকে চাপল। সে অন্যত্র তাকালো যেন চোখের অশ্রু মানুষটার চোখে না পড়ে।
প্রজ্জ্বলের শীতল ও তীক্ষ্ণ চাহনি যেন স্থির হয়ে রইল তার ওপর। চঞ্চলা মেয়েটার নিশ্চুপতা তাকে বোঝালো মনে মনে সে অভিযোগ জমিয়ে রেখেছে। প্রজ্জ্বল বিস্মিত হল, এতটুকু মেয়ে তার ওপর অভিমান করছে, অথচ তাদের মাঝে তো কোনো মান অভিমানের সম্পর্ক নেই, যা আছে তা শুধু শালীন সৌজন্যতার বাঁধন। টগরের বাবার বিশ্বস্ত পাত্র এবং রাজনৈতিক দলের কর্মী প্রজ্জ্বল। চেয়ারম্যান জাকির তালুকদারের সঙ্গে থেকে এবং কাজে সাহায্য করে তার সংসারে কিছুটা আর্থিক স্বাচ্ছল্যতা এসেছে। সেই টাকায় মা আর বোনকে নিয়ে কোনো মতে দিন গুজরান করে সে। প্রজ্জ্বলের বাবা নেই। ওর বয়স যখন মাত্র 15, তখনই সে এক বিরল রোগে আক্রান্ত হন। মধ্যবিত্ত পরিবারে টাকার অভাব চরমে থাকায় যথাযথ চিকিৎসা করানো সম্ভব হয়নি। তাদের জমি জমা ছিল না। দৈনিক কাঁচামালের ব্যবসা করে তাহের সাহেব যা রোজগার করতেন তা দিয়ে কোনো রকমে সংসার চলত। রোগে আক্রান্ত হওয়ার পর তিনি প্রায় 1 বছর শয্যাশায়ী থেকে অবশেষে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর প্রজ্জ্বল পড়াশুনো ছেড়ে দেয়। অভাব এতটাই তীব্র হয়ে ওঠে যে কখনো কখনো সংসারে চাল আনার সামর্থ্য থাকত না। তখন জাকির তালুকদার শহরে ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। বড় ভাইয়ের মতো সম্মানিত মানুষটি মারা গেছেন, খবরটা শুনে তিনি ভীষণ ভেঙে পড়েন। সেভাবে সপ্তাহখানেক পেরোতে প্রজ্জ্বলের পরিবার সহ দায়িত্ব নেন তিনি। তারপর জাকির তালুকদারই ছেলেটাকে গ্রামের স্কুল কলেজে পড়াশুনো শেখালেন। এমনকি তাহের সাহেবের ছোট মেয়ে প্রীতির পড়াশুনোর খরচও তিনি চালাতেন। তবে প্রায় 4 বছর হল প্রজ্জ্বল আর তার কাছ থেকে কোনো টাকা নেয় না। নিজের পরিশ্রমের উপার্জন দিয়েই সংসার চালায়, মা আর বোনকে দেখাশোনা করে। যে মানুষটা তাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছিল, বাবার মতো করে আদরে আগলে রেখেছিল, তার সেই ভালো মানুষের সুযোগ কোনোদিন নেয়নি প্রজ্জ্বল ইফতেখার, আর ভবিষ্যতেও নেবে না। এ সিদ্ধান্তে তার সমগ্র সত্তাই অটল ও অনড়। আপনার বুঝি পড়াশোনায় টপ করবে এমন মেয়ে পছন্দ? টগর অন্যত্র দৃষ্টি স্থির রেখে অভিমান মিশ্রিত কণ্ঠে বলে উঠল। প্রজ্জ্বলের কপালের মধ্যাংশে গুটি কয়েক ভাঁজ পড়ল। আমার টপার মেয়ে পছন্দ। টগরের অক্ষিকোটর ভরে উঠল। কেন যেন মিমির বলা পড়াশোনা বিষয়ক জ্ঞানগুলো মস্তিষ্ক জুড়ে বিচরণ করতে লাগল। মেয়েটা তাকে সারাক্ষণ পড়াশোনাতে মনোযোগী হতে বলে, অথচ সে পড়াশোনায় ফাঁকি দিয়ে বাদরামি করে বেড়ায়। ইস, যদি মিমির কথা শুনত তাহলে সে ক্লাস টপার হতো। তখন প্রজ্জ্বল ভাই তাকে পছন্দ করত। সে অশ্রু ভেজা চোখে চাইল, কান্না সংবরণ করে নাক টেনে বলল, আজ থেকে আমি পড়াশোনা করব। প্রজ্জ্বল শুনল, কিছুক্ষণ মৌন থেকে বলল, পড়াশোনা করে কি করবে? তুমি ভীষণ ফাঁকিবাজ একটা মেয়ে। আগে শুনেছি চাচাকে এমন কথা বলেছ, অথচ তেমনটা না করে রুটিন মাফিক ফাঁকিবাজে চালিয়ে গেছ। আপনি আমায় অবিশ্বাস করছেন? করছে। সত্যি বলছি, আজ থেকে আমি ভালো হয়ে যাব, নিয়ম করে পড়াশোনা করব, স্কুলে যাব, আর আপনাকে কথাটা সম্পূর্ণ করার পূর্বে থেমে গেল টগর। এই মুহূর্তে ভালোবাসার কথা মুখে আনবে না সে। যেদিন প্রজ্জ্বল ভাইয়ের মনের মতো হবে সেদিন না হয় বলবে। প্রজ্জ্বলের ভ্রুযুগল বেঁকে গেল। আমাকে কথাটা সম্পূর্ণ কেন করলে না? টগর অভিমান ভুলে হাসল, ভুবন ভুলানো নিঃশব্দ হাসি। কোনো পুরুষ যদি সেই হাসির মালকিনকে এক পলক দেখে তবে নিশ্চিত হৃদয় কাঁপবে, অনুভূতি জন্ম নেবে, আবার এক পলকে ভালোবেসেও ফেলতে পারে। তবে প্রজ্জ্বলের মাঝে কোনো দোলাচলন দেখা গেল না, বরং সে পূর্বের ন্যায় নির্লিপ্ত নিরাসক্ত চাহিনিতে চুপচাপ তাকিয়ে রইল। সময় হলে বলবো। আমি যাই, গিয়ে পড়তে বসি। আপনি বরং উপন্যাসের নায়কদের মতো নিকোটিনের ধোঁয়া ওড়ান প্রজ্জ্বল ভাই। কথাটা বলেই চঞ্চল পায়ে ছাদ থেকে ছুটে চলে গেল টগর। মেয়েটা চলে যেতেই প্রজ্জ্বল পকেট থেকে সিগারেট বের করল, দেশলাই দিয়ে ধরিয়ে আঙুলের মধ্যে চেপে ওষ্ঠপুটে ছোঁয়াল। অদূর আকাশের দিকে চেয়ে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে আনমনা ভাব নিয়ে ওষ্ঠ এলিয়ে হাসল। তোমার টগর ফুল নামে ডাকা ভুল। তুমি আসলে উদাসী ফুল, যে নিজের ভুবনে বড্ড আনমনা। সেদিনের প্রজ্জ্বলের দেওয়া খোঁচার পর টগর যেন একেবারে বদলে গেছে। নিয়মিত স্কুলে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, সকাল বিকেল রাতে বই নিয়ে বসে পড়ছে। হঠাৎ এরকম পরিবর্তনে তালুকদার বাড়ির সকলে অবাক। সবচেয়ে বিস্মিত হয়েছেন জাকির তালুকদার নিজেই। টগরের পড়াশোনায় মনোযোগী হওয়ার খবর ছড়িয়ে পড়েছে বাড়ির গণ্ডি ছাড়িয়ে আরও দুজনের কাছে। একজন টগরের বড় ভাই, আরেকজন তার অপ্রেমিক পুরুষ। এর মাঝেই কেটে গেছে 2 দিন। এই 2 দিনে অপ্রেমিক পুরুষটির ব্যস্ততা যেন আরও বেড়ে গেছে।
গতকালই স্কুল মাঠে জনসভা হয়েছিল, আর সেই অনুষ্ঠানের সব দায়িত্ব ছিল প্রজ্জ্বলের কাঁধে। তাই গত 2 দিন ধরে বৃক্ষর প্রজ্জ্বল ভাইটার তেমন একটা দেখা মেলেনি তালুকদার বাড়িতে। বর্ষার বিকেল, আকাশে ঘন মেঘ, টুপটাপ বৃষ্টির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। তালুকদার বাড়ির সামনে বড়সড় একটা কদম ফুলের গাছ। দূর হতে দৃশ্যমান গাছের ডাগায় জড়িয়ে থাকা জলকণার ভেতর কদম ফুল। গোল গোল সোনালি সাদা মুখ তুলে জানিয়ে দেয় এ তার সময়, তার জন্ম মৌসুম। বর্ষার মধ্যভাগে পুরো গাছ জুড়ে ফুটেছে সাদা হলুদ মিশ্রণ ফুল। সিক্ত কদম ভিজে মাটির গন্ধের সাথে মিশে ছড়িয়ে দিচ্ছে মাদকতা। বৃষ্টির ফাঁকে হালকা বাতাস বয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে কদম ফুলের সুবাস। দূরে দাঁড়িয়ে কেউ যদি তাকায়, মনে হবে গাছের ডালে ঝুলে আছে প্রকৃতির প্রদীপ, যেগুলো বর্ষার প্রতিটি বিকেলকে করে তুলছে আরও মায়াময়। টগর ব্যালকনিতে বসে ব্যাকরণ বইটা মনোযোগ সহকারে পড়ছে। এ বিষয়ে সে ভীষণ কাঁচা। ব্যাকরণের ঘুরানো প্যাঁচানো পড়া তার মস্তিষ্কে সহজে ঢোকে না, তাই পড়তেও ভালো লাগে না। কিন্তু মনে মনে পণ করেছে ভালোভাবে পড়াশোনা করে ক্লাসের টপার হবে। তারপর সবাইকে দেখিয়ে দেবে টগর তালুকদার ভালো রেজাল্ট করতে পারে, ও ফেলটুস নয়। এসব ভেবে নানা কল্পনা জল্পনা সাজায়। বাতাসের সহিত ভেসে আসছে কদম ফুলের মন মাতানো সুঘ্রাণ। সেই সুঘ্রাণে ম করছে চতুর্দিক। কদম ফুল টগরের ভীষণ পছন্দ, তাই জাকির তালুকদার মেয়ের পছন্দ অনুযায়ী কদম গাছ বাড়ির আঙিনায় লাগিয়েছিলেন। সে বইয়ের পৃষ্ঠা উল্টালো, তখনই ভেসে এলো বাইকের শব্দ। টগর পড়া থামিয়ে মাথা উঁচু করে রাস্তার দিকে দৃষ্টিপাত করল। দেখল প্রজ্জ্বল এসেছে, সঙ্গে তার বাবা। সে বইটা আঁকড়ে ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়ে খানিকটা এগিয়ে বসে উঁকি দিতে লাগল। প্রজ্জ্বল, ভেতরে আসো। তালুকদার বাড়ির ভিতরে যাওয়ার জন্য বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু প্রজ্জ্বল বাড়িতে দ্রুত ফিরতে হবে বলে বেশ তাড়া দেখালো। উপর থেকে সেসব স্পষ্ট দেখল টগর। সে একটু বিরক্ত হলো। তার বাবা এতবার করে ডাকছে, ভেতরে আসলে কি এমন হবে? এমনি তো মহাশয়ের 2 দিন দেখানি, তারপর এলেন অথচ না এসে আবার চলে যাচ্ছে। সে দেখল তার বাবা জোড়াজুড়ি করেও আনতে না পেরে বাড়ির ভেতর প্রবেশ করল, আর প্রজ্জ্বল ভাই বাইক ঘুরিয়ে স্টার্ট দেওয়ার হাবভাব করছে। সে তাড়াহুড়ো করে কিছু ভাবল, অথপর সেই ধূর্ত ভাবনা বাস্তবায়নে তৎপর হয়ে উঠল। আমাদের দেশে গরুর প্রজাতি কম নয়, দেশি বিদেশি জাপানি উগান্ডা আফ্রিকান রাশিয়ান সবই পাওয়া যায়। গরুর হাতে পায়ের সংখ্যা ঠিকই আছে, সঙ্গে লম্বা লেজ আর কাজল কালো চোখ রয়েছে। গরুর প্রিয় সব 2টা খাওয়া আর ঘুমানো। ওদের চরিত্রও 2 রকম, ভালো আর খারাপ। ভালো গরু ভদ্র, শিং ব্যবহার করে না, আর খারাপ গরু শিং দিয়ে গুঁতো দেয়, সঙ্গে এক্সট্রা দৌড়ানি তো ফ্রি আছেই। দেখতে যতই সুন্দর হোক, দৌড়ানি খেলে সে সৌন্দর্যের কথা কেউ মনে রাখে না। ওদের সবচেয়ে উপকারী জিনিস অবশ্যই গোবর, যদিও গন্ধটা একটু বেশি জঘন্য। টগর চিল্লিয়ে চিল্লিয়ে গরুর রচনা পড়ছে, সেই আওয়াজ দূর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। প্রজ্জ্বল এমন উদ্ভট ধরনের পড়াশুনে হতবিভল হয়ে গেল। স্টার্ট না দিয়ে নেমে কদম গাছের নিচে বাইকটা পার্ক করে সরাসরি তাকালো ব্যালকনির দিকে। টগরও ওদিকে তাকিয়েছিল। পুরুষালী চাহনি ছুটে আসতে চোখাচোখি হলো। তীক্ষ্ণ নদীর ন্যায় সুগভীর চাহনি উদ্দাম বেগে ছুটে আসায় হচকুচিয়ে গেল। হাত থেকে বইটা ধরাম করে পড়ল মেঝেতে। মুহূর্তে সম্বিত ফেরদ তার। টগর লাফিয়ে দাঁড়ালো। কপালের মধ্যাংশে বেরিয়ে আসা অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজল। রাস্তায় দাঁড়িয়ে থাকাটা খারাপ দেখায়, আপনি বরং ভেতরে আসুন। নিচে এসো। টগর থমকালো, তার বক্ষস্থল ধরফর করে উঠল। প্রজ্জ্বল ভাই তাকে ডাকছে, তার অবিশ্বাস্য লাগল। বুকের ভেতর মোদিত হলো একরাশ ভালো লাগা। সে এক মুহূর্ত দেরি না করে ছুটল নিচে। রুম, সিঁড়ি, বাগান পেরিয়ে দুর্বার গতি থামল সুদর্শন যুবকের সামনে। মেয়েলি তৃষ্ণার্ত চক্ষুদয় মুখ হয়ে অনিমেষ চেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করতে লাগল। পরনে সাদা কালো চেক শর্ট, হাতা গুটানো কনুই পর্যন্ত। সুঠাম দেহে শর্টটা আষ্টপৃষ্ঠে লেপ্টে আছে। মাথার হালকা কোকড়ানো চুলগুলো এলোমেলো হলেও তাতে অদ্ভুত এক আকর্ষণ আছে। বাদামি মণির মতো তীক্ষ্ণ চোখ, সুষম নাক, খোঁচা খোঁচা দাড়ি আর তপ্ত গোলাপি ওষ্ঠপুট, সব মিলিয়ে রূপ যেন পূর্ণতা পেয়েছে। তবে মানুষটার গায়ের রং উজ্জ্বল সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। এমন রূপে যে কোনো মেয়ের মনে নাড়া দেওয়া অস্বাভাবিক নয়। এবার গরু রচনা বলো। গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুরহে প্রবেশ করতেই টগরের ভাবনার সমাপ্তি ঘটে। সে বিস্ময়াভিভূত চাহনিতে তাকায়। মানুষটা তাকে গরুর রচনা বলার জন্য ডেকেছে ভেবেই মুখখানা পাংশুটে হয়ে যায়।
অন্তঃকোণে লাল নীল প্রজাপতিরা পালিয়ে গেল। সে আশাহত চাহনিতে তাকায়। আপনি আমায় গরু রচনা বলার জন্য ডেকেছেন? তুমি কি মনে করেছিলে আমি তোমায় ভালোবাসার কথা বলতে ডাকবো? আমি আমি এসব কেন মনে করতে যাব? আপনি বেশি বুঝছেন প্রজ্জ্বল ভাই। আপনিই বলুন, আমার কি বয়স হয়েছে ভালোবাসার কথা শোনার? তোমার বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। সেদিন ছাদে যেসব কথা বললে, আম, আমি আসলে শোনো টগর ফুল, আমি ছেলেটা যথেষ্ট ভদ্র, সভ্য। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে পরিস্থিতি অন্যরকম হতো। ভালো মন্দ বোঝার যথেষ্ট বয়স হয়েছে। নিজেকে আবেগে না ভাসিয়ে বিবেক দিয়ে ভেবে কাজ করো, নয়তো ভুলের মাসুল গুনতে হবে। প্রজ্জ্বল একেবারেই স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলল, অথচ টগরের বুকের ভেতর হঠাৎই হাহাকার জাগল। মানুষটা তার গভীর ভালোবাসাকে নিছক আবেগ বলে উড়িয়ে দিল, অথচ টগর জানে এ আবেগ নয়, এ সত্যিকারের ভালোবাসা। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে সে তার অস্তিত্বে তা অনুভব করে। তবুও প্রজ্জ্বল অচেনার মতো ভাব করে থাকে, এমন ভান করে যেন কিছুই জানে না বা বোঝে না। কেন তিনি এভাবে উদাসীন হয়ে থাকে, কেন অনুভূতিগুলো অস্বীকার করে, সে উত্তর টগর খুঁজে পায় না। টগর, তুই এখানে? চাচির কণ্ঠস্বর শুনে চমকালো টগর। পাশে তাকাতেই দেখল রুমি বেগম দুজনের দিকে তাকিয়ে আছে। সে বিব্রত বোধ করল, হাসার ভান করে বলল, চাচি, প্রজ্জ্বল ভাইকে ডাকতে এসেছিলাম। মা গতকাল পিঠা বানিয়েছিল, সেগুলো ওনার জন্য রেখে দিয়েছেন, তাই আর কি ডাকছিলাম। রুমি বেগম হাসলেন। ও হ্যাঁ, আপা তো আলাদা করে পিঠা রেখেছেন। প্রজ্জ্বল বাবা, চলো। অন্য একদিন পিঠা খাওয়াবো, বাড়িতে কাজ আছে, দ্রুত ফিরতে হবে। বাড়ির কাজ পরে করতে পারবে, চলো। বারবার বলার কারণে প্রজ্জ্বল না করতে পারল না। সে তালুকদার বাড়ি প্রবেশ করতে বাধ্য হল। টগরের মুখে হাসি ফুটল। সে তিরিং বিরিং করে পিছু পিছু হাঁটতে লাগল। 2 দিন হলে এবারে মুখো কেন হচ্ছ না প্রজ্জ্বল? টেবিলের ওপর চিতই, পাটিসাপটা, নকশি পিঠা সাজিয়ে রাখলেন সুমি বেগম। অতঃপর প্রজ্জ্বলকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন। টগর আর মিমি এক কোণে দাঁড়িয়ে আছে ভদ্র মেয়ের মতো। তারা দুজন আগ্রহী উত্তর শোনার জন্য। প্রীতির বিয়ে ঠিক হয়েছে চাচি, তা একটু ব্যস্ত আছে। সুমি বেগম চেয়ার টেনে বসলেন। আলহামদুলিল্লাহ। ছেলে কি করে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। যাক, ভালোই হয়েছে। প্রীতির বিয়ে কবে? সামনের মাসের 29 তারিখ। বোনের তো একটা হিল্লে হলো, তুমি কবে বিয়ে করবে? সুমি বেগম হেসে বললেন। মায়ের মুখে এহেন কথা শুনে টগর নড়ে চড়ে উঠল। তার বক্ষস্থল ধক করে উঠল। সে আকুলতা মেশানো চাহনিতে তাকালো প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বলের সেই মেয়েলি চাহনি দৃষ্টিগোচর হল না। সে স্পষ্ট দেখল সেই দাগর আখি যুগলের অব্যক্ত কথাগুলো। সে দৃষ্টি ফিরিয়ে নিল। আপাতত বিয়ে নিয়ে ভাবিনি, পড়াশোনার 1 বছর পর শেষ হবে, তখন হয় ভেবে দেখব। আমার খোঁজে অনেক মেয়ে আছে, যদি চাও। দরকার নেই চাচি, সময় হলে আপনাদের বলবো মেয়ে খুঁজতে। আচ্ছা, তোমার বউ যে হবে সে অনেক ভাগ্যবতী হবে, কারণ তোমার মতো দায়িত্বশীল ভালো একজন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাবে। সুমি বেগমের কথায় প্রজ্জ্বল কিছু বলল না, শুধু মৃদু হাসল। তারপর পাটিসাপটা পিঠা ছিঁড়ে খেতে লাগল। টগরের মনটা ভালো হয়ে গেল। যাক, মানুষটা তাহলে বিয়ে নিয়ে ভাবছে না। তার হাতে 1 বছর সময় আছে। এর মধ্যে নিজেকে প্রজ্জ্বল ভাইয়ের মনের মতো তৈরি করবে। টকবকে ঘোড়া অমন হা করে তাকিয়ে থাকলে মুখে মাছি ঢুকে যাবে। মুখটা বন্ধ করে স্বাভাবিকভাবে তারা। মিমির কথা শুনে টগর মুখখানা স্বাভাবিক করল। দৃষ্টি সংযত করে নিচু স্বরে বলল, সামনে অমন সুদর্শন যুবক থাকলে বুঝি স্বাভাবিকভাবে থাকা যায়? আমি তো স্বাভাবিক থাকতেই পারি না। ওনাকে দেখলেই বুকের ভেতর কেমন যেন লাগে। এই যে এখনও হৃৎপিণ্ডটা তীব্র গতিতে লাফাচ্ছে। এই, তোর ভাবসাব কিন্তু ভালো লাগছে না। এমন আচরণ করলে বাড়ির সবাই কিন্তু বুঝে যাবে। বুঝে গেলে ভালোই হবে, ধরে বেঁধে ওনার সাথে বিয়ে দিয়ে দেবে। যদি প্রজ্জ্বল ভাইয়ের সাথে না দিয়ে অন্য কারোর সাথে বিয়ে দেয় তখন কি হবে? একদম উল্টাপাল্টা কথা বলবি না তুই। আমি কি বললাম? প্রজ্জ্বল খাওয়া শেষ করে তালুকদার বাড়ির সদর দরজা পেরোল। হাঁটতে হাঁটতে বাগানের ধারে চোখ পড়তেই দেখল টগর গাছ থেকে গোলাপ ছিঁড়ে কানে গুছছে, আরেক হাতে ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। কাজের ফাঁকে তার গলদেশ থেকে ভেসে আসছে গুনগুন করে গাওয়া গান। মুহূর্তে দৃশ্যটা বড়ই সহজ আর সরল লাগলো, কিন্তু প্রজ্জ্বল কিছু বলল না। নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়িয়ে গেট পার হয়ে বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। অনেক আসার অপেক্ষায় বাইকের গায়ে হেলান দিল। ওর বাড়ি এখান থেকে 5 মিনিটের পথ। সে পকেট থেকে সিগারেট বের করে ওষ্ঠপুটে চেপে ধরল, তারপর আগুন ধরিয়ে সিগারেট টানতে লাগলো। বাতাসে ভেসে আসা নিকোটিনের তীব্র গন্ধ নাকে পৌঁছাতেই টগরের চোখ মুখ বিরক্তিতে কুঁচকে গেল। হাতের পাত্রটা নামিয়ে রেখে সে সামনে তাকালো। দেখল প্রজ্জ্বল দাঁড়িয়ে সিগারেট টানছে।
দৃশ্যটা তার ভীষণ অপছন্দের, তবু অস্বীকার করার উপায় নেই। প্রজ্জ্বল ভাইয়ের সিগারেট খাবার ধরনেই এক অন্যরকম আকর্ষণ আছে, কেমন যেন নিজস্ব ভঙ্গিতে ধোঁয়া ছাড়ে, নির্লিপ্ত শীতল ভঙ্গিতে, যা তার মেয়েলি সত্তাকে তীব্রভাবে আকর্ষণ করে। টগর অন্যমনস্ক হয় অপলক তাকিয়ে রইল মানুষটার দিকে। আচমকাই মনে পড়ল মাসখানেক আগে সে একবার একটা গান ডাউনলোড দিয়ে নিয়ে এসেছিল। সেই গানটা আংশিক মানিয়ে যায় বৃক্ষুর প্রজ্জ্বল ভাইয়ের সাথে। এ ভাবনা গোপন হাসি ফুটিয়ে দিল তার ওষ্ঠকোণে। অচিরেই সে গলা ছেড়ে গাইতে শুরু করল গানটা। মেয়েলি কঞ্চের ভেসে আসা অদ্ভুত সুর কর্ণকুহরে পৌঁছাতেই প্রজ্জ্বলের পুরুষালী সত্তা মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। গানটা যে নিছক হঠাৎ গাওয়া নয়, বরং ইচ্ছাকৃত ইঙ্গিতবাহী, তা স্পষ্ট বোঝা গেল। হাতের সিগারেট মাটিতে ফেলে দ্রুততার সহিত পিছু ঘুরল সে। তীক্ষ্ণ চাহনি গিয়ে থামল মেয়েটার মুখশ্রীতে। হঠাৎ চাহনির আঘাতে টগর গান থামিয়ে দিল। খানিকটা থতমত খেয়ে এক চিলতে লাজুক হাসি ছড়িয়ে দিল ওষ্ঠপুটে। প্রজ্জ্বলের কপালের ভাঁজ সামান্য গাঢ় হল। অদ্ভুত মিশ্র অনুভূতি ভর করল তার অন্তকোণে। বিস্ময়, বিরক্তি আর কোথাও যেন অচেনা টান অনুভব করল। নির্লিপ্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল টগরের দিকে। কিরে ভাই, এই মেয়ে তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। অনেকের কথা কানে এলেও প্রজ্জ্বলের মন সেদিকে সাড়া দিল না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল সেই চঞ্চল সপ্তদশীর দিকে, যে চোখে মুখে আবেগের অদ্ভুত আভা নিয়ে দাঁড়িয়ে আছে। টগর ছোট অথচ ভীষণ পাকনা, তার সরলতা আর দুষ্টুমি মিলে মাঝে মাঝে অস্থির করে তোলে। প্রজ্জ্বল জানে মেয়েটা অনেক আগেই তাকে ভালোবেসে ফেলেছে, তবুও কখনো প্রকাশ্যে স্বীকার করেনি। কারণ বয়ঃসন্ধির আবেগ সাময়িক, সে যদি প্রশ্রয় দেয় তা বিপরীত ফল বয়ে আনতে পারে। তার উপর তালুকদার সাহেবের ভরসা, সেই ভরসা ভাঙার অধিকার নেই। গভীর শ্বাস ফেলে চোখ ফেরালো প্রজ্জ্বল। বাইকের দিকে এগিয়ে গিয়ে সওয়ার হলো। ইঞ্জিন স্টার্ট করতেই গম্ভীর গলায় বলল, বাইকে ওঠো। অনেক বাইকে উঠে বসল। আর কতদিন এভাবে উপেক্ষা করবি মেয়েটাকে? প্রজ্জ্বল বাইক টান দিল, সামনে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, যতদিন আবেগ না কাটবে ততদিন। টগর তোকে ভালোবাসে। ওর পাগলামি আবেগ নয় প্রজ্জ্বল, সেটা তুই ভালো করেই জানিস। তাহলে ভালোবাসাকে আবেগ বলে আখ্যা কেন দিচ্ছিস? ভালোবাসা শোন, অনেক এসব ভালোবাসা বলতে কিছুই হয় না। এসব হলো ক্ষণিকের মোহ। মোহ কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। তোর কথা কাটানোর চেষ্টা কেন করছিস? আমি তোর কথা কাটাচ্ছি না, শুধু সত্যিটা বলছি। এসব কথা বাদ দে। তোর মতো রোবটকে কিভাবে মেয়েটা ভালোবাসলো সেটাই মাথায় আসে না আমার। স্লা, সারাক্ষণ মুখ গুমরা করে থাকিস। আমি অনুভূতিহীনদের মতো আচরণ করি? আমার মনে হয় বুকের বাম পাশে হৃদয়টা নেই। যদি থাকতো তাহলে দুঃখ, কষ্ট, ভালোবাসা অনুভব করতাম। অনেকের মেজাজ বিগড়ে গেল। আজকে ওই মেয়েকে নিয়ে কথা কেন বলছিস? শোন, টগর আমার বোনের মতো। তুই যদি ওকে কষ্ট দিস, আমি কিন্তু তোকে ছাড়ব না। মেয়েটা তোকে কতটা ভালোবাসে সেটা আমি জানি। যখন তুই তালুকদার বাড়িতে যাস না, তখন আমায় ইনিবি নিয়ে তোর কথা জিজ্ঞেস করে। এমনকি তোর পছন্দের কেউ আছে কি না সেসবও জিজ্ঞেস করেছে। আমি বলেছিলাম তোর পছন্দের কেউ নেই। মেয়েটা কত খুশি হয়েছিল। প্রজ্জ্বল অনেকের বলা কথাগুলো শুনল, তবু কোনো প্রত্যুত্তর করল না। কারণ সে জানে টগর ফুলের প্রতিটি উচ্ছ্বাস, প্রতিটি পাগলামি আসলে তার জন্য। অন্য কারোর জন্য মেয়েটার এত আবেগ, এত উচ্ছ্বাস নেই। অথচ সে নিজে ব্যক্তিত্বে, চলন বলনে, এমনকি আর্থিক অবস্থাতেও কোনো দিক থেকেই বিশেষ কিছু নয়। ঠিক যাকে বলে একেবারেই সাধারণ। তবু টগরের চোখে সে এতটা গুরুত্বপূর্ণ কেন? কি দেখে মেয়েটা তার জন্য এভাবে ব্যাকুল হলো? প্রজ্জ্বল নিজেই উত্তর খুঁজে পায় না, শুধু মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। টগর, পুরুষালী কণ্ঠস্বর কানে পৌঁছাতে টগরের ভাবনার জাল ছিন্ন হল। সে দ্রুতবেগের সামনে চাইল। দেখল রাহাত দাঁড়িয়ে আছে কেমন অদ্ভুত ভঙ্গিতে তার দিকে চেয়ে। সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। ভয় মেশানো অস্বস্তি গ্রাস করল তাকে। শুকনো ঢোক গিলে হাতের পাত্রটা আলতো করে মাটিতে রাখল। অতপর ওড়নার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে ধীর পায়ে এগিয়ে গিয়ে সামনাসামনি দাঁড়ালো। কিছু বলবেন রাহাত ভাই? তুই নাকি অর্ধবার্ষিকী পরীক্ষায় ফেল করেছিস? টগরের বুক থেকে যেন পাথর নেমে গেল। সে তো ভেবেছিল রাহাত ভাই প্রজ্জ্বল ভাইকে উদ্দেশ্য করে গান গাওয়ার বিষয়টা ধরে ফেলেছে। যাক, তেমন কিছু হয়নি। এ যাত্রায় কোনো মতে বেঁচে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, ফেল করেছি। রাহাত রাগে ফুঁসতে লাগল। তালুকদার বাড়ির মেয়ে হয়ে টগর পরীক্ষায় ফেল করেছে, আর সেই খবর তাকে সরাসরি জানানো হয়নি। শুনতে হলো বাইরের মানুষের মুখে। ঢাকায় ব্যবসার কাজে থাকা অবস্থায় বন্ধুর ফোনে বিষয়টা জেনে মাথায় আগুন জ্বলে উঠেছে তার। বন্ধু যদি জানে, তবে নিশ্চিত গ্রামের অর্ধেক মানুষও জানে। টগরের এই দায়িত্বজ্ঞানহীনতায় তাদের পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে এমন ভাবনা তাকে ক্ষুব্ধ করে তুলল। অথচ বড় বাবা বড় মা কিছুই বলেন না মেয়েটাকে। ঢিঙি মেয়েটাকে এভাবে আদর করে রাখে, কেন যে শাসন করেন না তা ভেবে রাহাতের মাথা আরও গরম হয়ে উঠল। রাহাত ভাই, আপনি কি করে জানলেন? না মানে আপনাকে তো বাড়ি থেকে কেউ কল করে জানায়নি।
আমার ফ্রেন্ড জানিয়েছে। রাগান্বিত কণ্ঠে কথা শেষ করেই রাহাত হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। হঠাৎ এমন আচরণে টগর হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। রাহাত ভাই শহর থেকে ফিরে এভাবে চটপাট করছে কেন? এর আগে তো সে আরও খারাপ রেজাল্ট করেছে, অথচ কখনো এমন অস্বাভাবিক ব্যবহার করেনি। তবে এবার কেন এতটা রেগে গেল? আনমনা ভাবনায় ডুবে টগর গুটি গুটি পায়ে সদর দরজার দিকে এগোতে লাগল। সকাল হতেই চৌধুরী বাড়িতে এক প্রকার ঝড় বয়ে গেল। কোনো এক কারণবশত জামিল তালুকদারের সঙ্গে রাহাতের কথা কাটাকাটি বেঁধে যায়। সে ঘটনাকে কেন্দ্র করে তালুকদার বাড়ির পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা সামাল দিতে এগিয়ে আসেন জাকির তালুকদার। তিনি দুই বাপ ছেলেকে থামিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবুও মনে মনে অশান্তি রয়ে যায়। রুমি বেগম স্বামী সন্তানের এমন উগ্র আচরণে নিজ রুমে বসে কান্নায় ভেঙে পড়েন। অপরদিকে সুমি বেগম তাকে শান্ত করার চেষ্টা করেন। বাড়ির অশান্ত পরিবেশ পেছনে ফেলে টগর আর মিমি স্কুলের উদ্দেশ্যে বের হলো। হাঁটতে হাঁটতে তারা এসে দাঁড়ালো সেই পরিত্যক্ত দোকানটার সামনে, যেখান থেকে স্পষ্ট দেখা যায় প্রজ্জ্বলের বাড়ি। আজ সদর গেটটা খোলা। ভেতরে দৃষ্টিপাত করতেই দেখা গেল প্রজ্জ্বলের মা উঠোন ঝাড়ু দিচ্ছেন। প্রীতি বারান্দার চেয়ারে বসে আছে নিশ্চুপ ভঙ্গিতে, কিন্তু চারপাশে খুঁজেও প্রজ্জ্বলের কোনো দেখা নেই। কি গো সুন্দরী, ওদিকে তাকিয়ে কাকে দেখছো? তুহিনের কণ্ঠস্বর শুনে মনোযোগে ব্যাঘাত ঘটল টগরের। সে কটমট করে চাইল সামনে বাইক নিয়ে দাঁড়ানো বখাটেটার দিকে। পান খেয়ে মুখ লাল করে কেমন বিদঘুটেভাবে হাসছে, দেখে মনে হচ্ছে পিশাচ। ইচ্ছে করল বেয়াদবটার ইট দিয়ে মাথা ফাটিয়ে দিতে, কিন্তু তা করল না, বরং রাগ সংবরণ করে বিরক্তির সহিত বলল, আপনি এখান থেকে যান। সুন্দরী, তুমি আমায় জান বললে? মিমি ভয়ে ততষ্ট হয়ে গেছে। এ ছেলে ভালো না, বেশ কয়েকবার জেলে গেছে, মেয়েদের সাথে বাজে ব্যবহার করছে। টগরের মাথায় আগুন দপদপ করে জ্বলছে। সে ভেতরে ভেতরে রাগে ফুঁসে উঠল। আপনি এখান থেকে যাবেন নাকি চিৎকার করব? চিৎকার করো সুন্দরী। আপনি একটা অসভ্য। আপনার ভয় করছে না চেয়ারম্যানের মেয়ের সাথে অসভ্য তুমি ফাত্রামো করছেন আপনি? তোমার বাপকে ভয় পাই না আমি। তাই নাকি? স্কুল থেকে ফিরে আপনার নামে বাবার কাছে নালিশ দেব আমি, তারপর দেখি ভয় পান কিনা। টগর রেগে মেগে বলে উঠল। তুহিন বোধহয় ভয় পেল। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মিমির জানে পানি এলো। কি অভদ্র ছেলে, সারাক্ষণ স্কুলের মেয়েদের বিরক্ত করে বেড়ায়। সে দম ফেলল। টগরের দিকে তাকিয়ে বলল, এই ছেলেটাকে প্যাদানি খাওয়াতে হবে। কি সাহস, তোকে বিরক্ত করছে। আজ বাড়ি যাই, তারপরে এর ব্যবস্থা করব। শয়তান খচ্চর লম্পট একটা। তুহিনের সাথে কি কথা বলেছিলে টগর ফুল? পুরুষালী গুরুগম্ভীর কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই চুমকে উঠল দুজনে। হতচকিত চাহনিতে সামনে চাইল টগর। সামনের চুয়াল শক্ত করে দণ্ডায়মান যুবকটিকে দেখে হতবাক হল। সবচেয়ে বেশি অবাক লাগল মানুষটা নিজে এসে জানতে চাচ্ছে। কি আশ্চর্যের বিষয়! মানে তেমন কিছু না। টগর আমতা আমতা করে বলে উঠল। প্রজ্জ্বলের কপালের মধ্যাংশে সূক্ষ্ম ভাঁজ পড়ল। চোখে মুখে গাম্ভীর্যতা ছেয়ে গেল। সে মিমির দিকে চাইল। তুহিন কি বলছিল তোমাদের? মিমি আর চোখে চাইল টগরের দিকে। মেয়েটাকে নিশ্চুপ দেখে বিরক্ত হল। এটাই তো সুযোগ তুহিনের 12টা বাজানোর, অথচ মেয়েটা চুপ। সে পুনরায় সামনে দৃষ্টিপাত করল। আসলে তুহিন আমাদের স্কুলে যাওয়া আসার সময় বিরক্ত করে। টগরকে সুন্দরী বলে ডাকে আর অনেক বাজে কথা বলে। আজকেও স্কুলে যাওয়ার সময় বিরক্ত করছিল। কবে থেকে ডিস্টার্ব করছে? 2 সপ্তাহ আগে থেকে। বড়দের জানাওনি কেন? টগর বলতে গিয়েও থেমে গেল মিমি। প্রজ্জ্বল বুঝতে পারল টগর ইচ্ছেকৃত বলেনি। সে তির্যক চাহনিতে চাইল মেয়েলি মুখশ্রীতে। বুঝেছি, টগর বলতে নিষেধ করেছে। তোমরা নিশ্চয়ই জানো তুহিন ভালো ছিল না। ওর খপ্পরে পড়লে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। বিষয়টা মাথায় রেখো। ওর থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর টগর তালুকদার, নিজের প্রতি উদাসী না হয়ে পরিস্থিতি বুঝতে শেখো। সবসময় তোমাকে কোনটা খারাপ কোনটা ভালো বোঝানোর মতো মানুষ থাকবে না। টগর ফ্যাল করে চেয়ে রইল। সেই চাহনি লক্ষ্য করে প্রজ্জ্বল দৃঢ় কণ্ঠে বলল, আগামীকাল থেকে এখানে দাঁড়িয়ে বকেটে মেয়েদের মতো আমার বাড়ির দিকে তাকিয়ে উঁকুচুকি মারবে না। এবার স্কুলে যাও। টগর তাজ্জব বনে গেল। প্রজ্জ্বল ভাই তাকে কি বলল? সে বখাটে মেয়ে? বখাটি মেয়েদের মতো উকি ঝুঁকি দেয়? প্রজ্জ্বল এক পলক মেয়েলি সুশ্রী মুখশ্রীতে শীতল চাহনি নিক্ষেপ করে সেখান থেকে প্রস্থান করল। এই টকবকি খোড়া, তোকে প্রজ্জ্বল ভাই বখাটে মেয়ে বলল? প্রজ্জ্বল ভাই বলল আমি বখাটে মেয়ে। টগর তালুকদার থেকে বখাটে তালুকদার হয়ে গেলাম আমি। তুই ক্লাস টেস্টে ব্যাকরণে 20-এর মধ্যে 18 কিভাবে পেলি টগর? তোর নাম্বার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিকেল 4টে। স্কুল ছুটি হয়ে ফিরছে টগর আর মিমি। আজ তাদের ক্লাস টেস্ট ছিল। আশ্চর্যের বিষয়, টগর 20-এর মধ্যে 18 পেয়েছে। ক্লাসে যাকে সবাই ফেলটুস মনে করত, তার এমন নাম্বার যেন সবার চোখে পৃথিবীর অষ্টম আশ্চর্য।
অবাক হওয়াটাই স্বাভাবিক। মিমি বিস্মিত কণ্ঠে প্রতিক্রিয়া জানাতেই টগর এসে উঠল। শুনশান রাস্তায় হেলে দুলে হাঁটতে হাঁটতে বলল, বলবো না। বল না টগর। পড়াশোনা করছি তাই ভালো নাম্বার পেয়েছি। হুট করে পড়াশোনায় মনোযোগী হলি কিভাবে? সিক্রেট। কথাটা বলে হেসে উঠল মিমি। তাল মিলিয়ে টগরও হাসল। কিছুটা দূর এগিয়ে যেতেই তাদের মুখের হাসি মিলিয়ে গেল। দুজনে থমকে দাঁড়ালো। সামনে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে তুহিন, তার হাতে একটা কালো বোতল। পাশেই দুজন ছেলে দাঁড়িয়ে আছে। তাদের তিনজনের চোখে মুখে হিংস্রতা বিরাজ করছে। দেখে মনে হচ্ছে এখনই হামলে পড়বে গায়ে। টগর আশেপাশে তাকালো, কেউ আছে নাকি দেখার চেষ্টা করল। আমবাগানের পাশ দিয়ে রাস্তাটা ভোর আর বিকেলের দিকে জনমানবহীন থাকে, চারদিকে শুনশান থাকে। আরেকটু গেলেই মোড়, কিন্তু বখাটেটার জন্য সেদিকে যেতে পারবে না। এই মুহূর্তে পালাতে হবে। মিমি আমার হাত ধর। টগরের চাপা কণ্ঠস্বর শুনে তৎক্ষণাৎ হাতটা ধরল মিমির। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। টগর যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে নিচু স্বরে বলল, এবার পেছন দিকে তোরা। কথাটা শেষ হতেই দুজন পিছনের দিকে ছুট লাগাল। তুহিনদের পৈশাচিক হাসি নিভে গেল। তাদের এক মুহূর্তের জন্য মস্তিষ্ক অচল হয়ে গেল। পরক্ষণে বুঝতে পেরে মেয়ে দুটোর পিছনে ছুটল তিনজন। কোনো মতে তাদের প্ল্যান ফ্লপ হওয়া যাবে না। তালুকদার বাড়ির মেয়েদের জীবনের শেষ দেখাবে। প্রায় মিনিট 5 দ্রুত পায়ে ছোটার পর স্কুলের রাস্তাটার সামনে এসে পৌঁছালো। তাদের দেহে যেন প্রাণ ফিরে এলো। টগর আর মিমি দৌড়ে স্কুল গেটটার দিকে যাবে এমন সময় বাঁধল বিপত্তি। রাস্তার পাশে থাকা ইটের সাথে উষ্টা খেল। মিমি পড়া থেকে নিজেকে বাঁচিয়ে নিলেও টগর পারল না। উপুর হয়ে ধম করে রাস্তার ওপর পড়ে গেল। তার হাঁটু পিচ ঢালা রাস্তায় ঘষা খেল। মুহূর্তেই ব্যথায় চিৎকার দিয়ে উঠল। মেয়েটার চিৎকারে আশেপাশের গুটি কয়েক লোকজন দৌড়ে আসলো, এসে ঘিরে ধরল। মিমি দৌড়ে এসে মানুষদের ঠেলে টগরের পাশে বসল। টগর, কোথায় লেগেছে দেখি? মিমির উদ্বিগ্ন কণ্ঠস্বর। টগর দুহাতে হাঁটু আঁকড়ে ধরে আছে। তার চক্ষুদয় গড়িয়ে পড়ছে অশ্রু। পায়ের তীব্র ব্যথায় মুখ নীল হয়ে যাচ্ছে। সেই সাথে মানুষেরা ঘিরে রাখায় মাত্রাতিরিক্ত গরম লাগছে। দুজনে ভয়ে শঙ্কায় সিটিয়েছিল। আবার পড়ে গিয়ে অমন অঘটন ঘটল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে না থেকে মেয়েটাকে হেল্প করতে পারেন, কিন্তু আপনারা সেসব না করে দাঁড়িয়ে আছেন। দেখি স্যার দেন। প্রজ্জ্বল এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। দূর হতে দেখেছিল একটা মেয়ে পাকা রাস্তায় পড়ে গেছে। যে জোরে পড়েছে দেখে মনে হচ্ছিল ভালোই আঘাত পেয়েছে। রাশভারী আওয়াজ ভেসে আসতেই ছিটকে সরে গেল মানুষ। প্রজ্জ্বল এগিয়ে আসলো। তাকাতেই দেখল টগর হাঁটু আঁকড়ে ধরে বসে নিঃশব্দে কাঁদছে। পাশেই দিশেহারা হয়ে মিমি মেয়েটাকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। এ দৃশ্য দেখে মনের ভেতর কেমন যেন হলো। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে দ্রুত হাঁটু গেড়ে বসল। আশেপাশের লোকজনকে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে বলল, আপনারা দূরে গিয়ে দাঁড়ান, মেয়েটা গরমের সমস্যা হচ্ছে। মানুষগুলো দূরে গিয়ে দাঁড়াল। অনাকাঙ্ক্ষিত মানুষটির কণ্ঠস্বর শুনে টগর ভেজা নেত্রপল্লব মেলে চাইল। ভালোবাসার মানুষটিকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল। কোথায় লেগেছে? পায়ে লেগেছে। বেশি আঘাত লেগেছে দেখি। টগর স্কুল ড্রেসটা দিয়ে হাঁটু ঢেকে ফেলল, অর্থাৎ সে দেখাবে না। প্রজ্জ্বল বুঝতে পারল পা বলতে মেয়েটা হাঁটুকে বুঝিয়েছে। সে তপ্ত শ্বাস ফেলল। বেশি আঘাত পেয়েছে টগর ফুল, ডক্টরের কাছে নিয়ে যাব। টগর এমন নরম কণ্ঠে আহ্লাদি হয়ে গেল। উঠে দাঁড়াও। উঠতে পারছি না তো আমি। তাহলে আমার হাত ধরে উঠে দাঁড়াও। প্রজ্জ্বল দাঁড়িয়ে নির্দ্বিধায় হাতটা বাড়িয়ে দিল। মিমি উঠে খানিকটা দূরে গিয়ে দাঁড়াল। অপ্রত্যাশিত কাণ্ডে টগর কান্না ভুলে হতবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ করে ব্যথা অবচেতন মন ভুলে গেল। অবাধ্য মনটা ভালো লাগায় সিক্ত হয়ে উঠল। মানুষটা পুনরায় ইশারা করল হাতটা ধরার জন্য। তার কেন যেন মনে হলো স্বপ্ন দেখছে। হাতটা ধরলেই বোধহয় স্বপ্ন ভেঙে যাবে। তবুও খানিকটা সংকোচ দ্বিধা নিয়ে হাতটা বাড়িয়ে পুরুষালী অমসৃণ হাতটা ধরে অতি কষ্টে উঠে দাঁড়াল। তখনই ক্ষতের তীব্র ব্যথায় যন্ত্রণায় মুড়িয়ে উঠল সর্বাঙ্গ। এক ধাপ দিতেই টনটনে ব্যথায় ভারসাম্য রাখতে পারল না। মুহূর্তেই পড়ে যেতে লাগল। ভয়ে চোখ মুখ খিচে নিল। তখনই একটা হাত তার কোমর পেঁচিয়ে ধরল। মেয়েটা দু হাতে আঁকড়ে ধরল প্রজ্জ্বলের শার্টটা। খিচে ধরায় শার্টের কয়েকটা বাটন ছিঁড়ে পড়ল রাস্তায়। দূর থেকে সেই দৃশ্য দেখে মিমি লজ্জায় লাল হয়ে গেল। সে মুখে হাত দিয়ে মিটিমিটি হাসল। প্রজ্জ্বল নিগূঢ় চাহনিতে পরখ করল মেয়েলি ভয়ার্থ মুখশ্রী।
অতঃপর দৃষ্টিপাত করল তার শার্টের দিকে। মেয়েটা কেমন শক্ত করে ধরে আছে শার্টটা, যেন না ধরলে পুনরায় রাস্তায় পড়ে যাবে। সে আবারও সপ্তদোষী চঞ্চলা কিশোরীর পানে চাইল। খানিকটা ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে আচানক সুগভীর কণ্ঠে বলে উঠল,